প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, অন্ধকারের ডাক ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। লিসেনার্স, আজকে ঘটনায় যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। দেখতে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে 3টি এপিসোড ইতিমধ্যে এসে পড়েছে। আপনাদের সাথে যাওয়ার ইচ্ছাটা বহুদূর। তো আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে আরো অনুপ্রাণিত করে নতুন নতুন ঘটনা কালেক্ট করে আপনাদের মাঝে নিয়ে আসার জন্য। তাই আপনাদের সকলের কাছে ঘটনাগুলো কেমন লাগে একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদেরকে আরো অনুপ্রাণিত করার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকে আমরা শেয়ার করব 2টি ঘটনা। তো চলে যাচ্ছি প্রথম ঘটনায়। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আলী পিয়াস। তিনি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করেন। ঘটনাটি ঘটেছিল নোয়াখালী লাশকাটা ঘরের ওখানে বা ডোম ঘরের কাছে। তো এই পিয়াস উনি ওনার পারিবারিক একটি ভয়ানক দুর্বিষহ স্ট্রাগলের কথা বলেছেন। সেটি হচ্ছে 2012 কি 2013 সালের দিকের। তিনি অনেক ছোট, তখন ওনাদের ভয়ানক দারিদ্রতা ভর করে এবং এই দারিদ্রতার কারণে ওনাদের জীবনে অতিষ্ঠ হয়ে পড়ে। বিশেষ করে ওনার নানা যখন মারা যান, তখন খুবই শোচনীয় অবস্থা হয়ে যায় তাদের। ওনার নানা মারা যাওয়ার পরে ওনার নানি, ওনার খালা, ওনার মামা এবং তার মা, ওনারা নোয়াখালী সদর হসপিটালের কাছাকাছি একটা বাসা ভাড়া করে থাকতেন। ওনারা সবাই মিলে মানে পারিবারিকভাবে একটি কাজ করতেন। কুটির শিল্পের সাথে জড়িত ছিল তারা। কুটির শিল্পর একটি প্রোডাক্ট, সেটি হলো মরা। আমরা যে মরাতে বসি না, সেই মরা। বিভিন্ন ধরনের মরা আছে। তো এই ধরনের মরা তৈরি করতেন তারা। এই মরাগুলো সারাদিন ধরে তৈরি করা হতো। বিকেলের দিকে তারা এই মরাগুলো নিয়ে মামা এবং পিয়াস, তার মামার নাম হচ্ছে আওলাদ, তার সাথে মেডিকেল এই বলে শেষ করে পিয়াস। এবং তার মামার নাম হচ্ছে আওলাদ। তার মামার সাথে পিয়াসের বয়সের পার্থক্য 2 থেকে 3 বছর বা সর্বোচ্চ 4 বছর এমনি আর কি। তো মোটামুটি দুজন বন্ধুর মতোই ছিল। তো আওলাদ তখন একটি টেইলার্সের দোকানে কাজ করতেন। বিকেল হলে বাড়ি ফিরে আসতেন। আর ফিরে আসার পরে পিয়াস এবং আওলাদ এই দুজনে বানানো মরাগুলো নিয়ে নোয়াখালী সদর হসপিটালের আশেপাশে যে এলাকা, সেখানে যেতেন। তো ওই দিন কোনো কারণে মরা নিয়ে যেতে তাদের দেরি হয়ে যায়। ওনার মামা আওলাদ সেদিন টেইলার্সের দোকান থেকে ফিরে আসতে দেরি করে। আর এই কারণেই ওই মরা নিয়ে তাদের বের হতে দেরি হয়ে যায়। প্রতিদিন পিয়াস একজোড়া মরা আর মামা আওলাদ একজোড়া মরা, এই 4টি মরা মানে 2 জোড়া মরা নিয়ে তারা বাড়ি থেকে বের হন এবং নোয়াখালী হসপিটাল এলাকার আশেপাশে, কখনো কখনো হসপিটালের ভেতরে যে এরিয়াটা আছে সেখানে মরা নিয়ে ঢোকেন। আর রোগীদের সাথে যে আত্মীয় স্বজনরা আসে, তারা এগুলো কেনেন। স্পেশালি যেটা হয় সেটা হলো, হসপিটালে দেখা যায় অনেক রোগী আসেন। তো রোগীরা হসপিটালে রাত্রে থাকেন। রোগীর সাথে যে আত্মীয় স্বজনরা থাকে, হসপিটালে তাদের বসার মতো তেমন কোনো জায়গা থাকে না। তো বিভিন্ন কারণে সেখানে মরা বিক্রি হয় এবং হসপিটালে যেহেতু প্রচুর লোক সমাগম হয়, তারাও এই মরাগুলো কিনে থাকেন। এ কারণে মূলত তারা ওই এলাকায় মরা বিক্রি করতেন। তো ঘটনা যেদিন ঘটে সেদিন হচ্ছে পিয়াস এবং তার মামা আওলাদ মরা নিয়ে বের হন এবং হসপিটালে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা পার হয়ে যায় বলতে পারেন, তখন রাতই নেমে এসেছে। সন্ধ্যার পর হসপিটাল কর্তৃপক্ষ কোনো হকারকে হসপিটালের মধ্যে ঢুকতে দিত না, যার কারণে তারা সরাসরি সেখানে ঢুকতে পারছিল না। কিন্তু ওই মরাগুলো তো তাদের বিক্রি করতেই হবে, কারণ দারিদ্রতা তাদের এই কাজগুলোর মাধ্যমে, এই মরা বিক্রির মাধ্যমেই তাদের সংসার চলছিল বলতে গেলে। এ কারণে তারা অল্প বয়স
যদিও পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য যে অদম্য মানসিকতা সেটা তাদের ছিল। কোনো কিছুই আসলে থামিয়ে রাখতে পারে না, কোনো ভয় ডর কোনো কিছুই আটকাতে পারে না তাদের। পিয়াসের মামা আওলাদ পিয়াসকে বলেন যে তোর কাছে থাকা মরা দুটো আমাকে দে, আর তুই হসপিটালের মধ্যে ঢুক। মরা হাতে নিয়ে বা কাঁধে নিয়ে তো আর ঢুকতে পারবে না ওই সময়টাতে, এবং বলে তুই হসপিটালের 3 নাম্বার গেট দিয়ে ঢুকে লাশ কাটার ঘরের সামনে যে গেটটা আছে তুই ওই দিকে আয়, কারণ ওই দিকে লোকজন তো কম যায়। আমি ঘুরে ওই দিকে যে গেটটা আছে সেই গেট দিয়ে ঢুকবো, যদি গেট বন্ধ থাকে তাহলে টপকিয়ে ঢুকবো। আগে মরাটা ফেলে দেব, এরপর আমি টপকিয়ে ভিতরে ঢুকে পড়বো, তুই ওই দিকে চলে আয়। তখন পিয়াস আর কি তার কাছে থাকা মরা দুটো তার মামাকে দিয়ে দেয় এবং অনায়াসে সে হসপিটালের মধ্যে ঢুকে যায় এবং ঢুকে তার মামার জন্য অপেক্ষা করতে থাকেন। পিয়াস একদম লাশ কাটা ঘরের কাছাকাছি যায়নি, বেশ দূরে দাঁড়িয়েছিল, কারণ সে জানে তার মামা ওই দিক দিয়ে চলে আসবে। অনেকক্ষণ হয়ে যায় তার মামা আসে না। কারণ হলো ওই লাশ কাটা ঘরের দিক দিয়ে যে গেটটি রয়েছে সেদিক দিয়ে আসতে তার মামার বড়জোর 5-6 মিনিট লাগার কথা, এর বেশি কিন্তু লাগার কথা নয়। কিন্তু 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এরকম করতে করতে একসময় ঘন্টা পার হয়ে যায়, কিন্তু তার মামা আর আসে না। তখন পিয়াস মনে করে কি ব্যাপার, কোনো বিপদে পড়লো কিনা। যদি ঢুকতে গিয়ে নিরাপত্তা প্রহরী দেখে ফেলে, হয়তো তাদের দ্বারা সে আক্রান্ত হতে পারে ও তারা আটকে রাখতে পারে। এ কারণে বিভিন্ন ধরনের চিন্তা করছিল। বিভিন্ন ধরনের চিন্তা করে সে হসপিটালের আশেপাশে এবং ভিতরে মূলত বিভিন্ন জায়গায় তার মামাকে খুঁজছিল যে সে আছে কিনা, কিন্তু কোথাও তার মামাকে পায় না। তো হয়নি যে তার মামা ভিতরে ঢুকেছে আর সাথে সাথে মরা দুজোড়া বিক্রি হয়ে গিয়েছে এবং তাকে রেখেই চলে গেছে, এমনটা তো হওয়ার কথা নয়। কারণ পিয়াসের মামা আওলাদ কখনোই পিয়াসকে ছাড়া একা একা যাবে না, কারণ তারা এভাবেই একসাথে আসতো আর একসাথে বাড়িতে ফিরে যেত, কখনো আলাদা আলাদা যেত না। দুজনের কাছেই কিন্তু আবার মোবাইল ফোন ছিল না। মোবাইল ফোন না থাকার কারণে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। তো পিয়াস অনেকক্ষণ অপেক্ষা করে, সে চিন্তা করে মামা হয়তো আমাকে খুঁজে পায়নি, এই কারণে সে বাড়ি চলে গেছে। এ চিন্তা করে বাড়ির দিকে চলে যায়, কিন্তু কিছু সময়ের মধ্যে বাড়িতে পৌঁছানোর পর সে বাড়ির সদস্যদের জিজ্ঞাসা করে যে মামা আসেনি। তো বাড়ির অন্য সদস্যরা, তার মা, খালা, নানু, তারা বলে যে না তো, তোমার মামা তো আসেনি। তখন পিয়াস সব ঘটনা তাদেরকে খুলে বলে যে এরকম এরকম আমাকে বলছিল, আমি তো গেটের ওই পাশে গেলাম কিন্তু মামা তো আসলো না। তখন এই পিয়াসের নানি আর তার মা এই দুজন পিয়াসকে নিয়ে আওলাদকে খুঁজতে বের হয়। আওলাদকে খোঁজার জন্য তারা যে কাজটি করে, প্রথম হচ্ছে হসপিটালের পেছন দিকে যে গেট গিয়েছিল লাশ কাটা ঘরের কাছে, সেদিকে যায়, কিন্তু সেখানে দেখা যায় গেট বন্ধ, ওখানে আওলাদ নেই। তখন তারা হসপিটালের মূল গেট দিয়ে ঢোকার পর তারা ওই লাশ কাটা ঘরের কাছাকাছি যায়। তারা দেখে যে ওই দিকে আওলাদ আছে কিনা, এবং পিয়াস তো খুব বেশি ছোট মানুষ ছিল, তাই সে একা একা লাশ কাটা ঘরের খুব বেশি কাছাকাছি যায়নি। যেহেতু তাদের সাথে বড় মানুষ এসেছে, তারা পিয়াসকে সাথে নিয়ে ওই দিকে যায়। ওই দিকে যাওয়ার পর তখন আওলাদকে খুঁজে পাওয়া যায়। তারা দেখে আওলাদ একটি গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। যেহেতু হসপিটাল কাছেই ছিল, সেহেতু ওই রকম কোনো সমস্যা ছিল না, জাস্ট সেন্সলেস হয়ে গিয়েছিল আওলাদ। তাই পানি ছিটার পরেই এমনিতেই তার জ্ঞান চলে আসে, তবে শরীরটা বেশ দুর্বল ছিল। ওইদিকে মরা যে চারটা কোথায়, এদিকে কারো ভ্রুক্ষেপ ছিল না, কারণ বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে কিনা বা ক্ষতি হতে পারতো এসব চিন্তা করে তারা ওই মরার চিন্তা বাদ দিয়ে দেয়। তাকে নিয়েই বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর মোটামুটি বেশ অনেকক্ষণ, মানে মাঝরাত পর্যন্ত পিয়াসের মামা আওলাদ কোনো কথাই বলতে পারেনি। তো পরবর্তীতে তার মামাকে পানি পড়া খাওয়ানো হয়। তারপর আস্তে আস্তে সে কথা বলতে শুরু করে। তখন সে বলে তার সাথে কি ঘটনা ঘটেছে। সে বলে যে পিয়াসকে হসপিটালে ঢুকিয়ে দিয়ে
সে ওই 2 জোড়া মরা নিয়ে ঠিক হসপিটালের পেছনের দিকে লাশ কাটা ঘরের কাছে যে গেটটি রয়েছে সেই গেটের কাছে যায়। সেখানে যাওয়ার পর সে মরাগুলো দেয়াল টপকে ভেতরে ফেলে। তারপর সে ঠিক আবার ওই দেওয়াল টপকে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢোকার পর সে মরা নিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে একটি জায়গায় তার চোখ আটকে যায়। সে দেখে বিশাল একটি প্রাণী, তার গলাটা অনেক লম্বা। সে গোল একটা ট্যাঙ্কের মতো, তার মধ্যে মাথা দিয়ে কিছু একটা খাচ্ছে। যে ট্যাঙ্কটির মতো ছিল সেটি হচ্ছে বিভিন্ন ধরনের লাশ কেমিক্যালের মধ্যে ডুবিয়ে রাখা হয় সেই ট্যাঙ্কে। লাশের হাড় থেকে মাংসগুলো আলাদা করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মাংসগুলোকে আলাদা করে একটি রাখা হয়, সেই রকম একটা পাত্র বলা চলে। অনেক সময় অনেক বেয়ারিশ লাশ পাওয়া যায়, যাদের কোনো আত্মীয় স্বজনের ঠিক ঠিকানা থাকে না বা খুঁজে পাওয়া যায় না। তখন এই লাশগুলো মেডিকেলের স্টুডেন্টদের লেখাপড়ার কাজে লাগে। এজন্য সেই লাশগুলোকে কঙ্কাল তৈরি করা হয় এবং সেগুলো মেডিকেলের স্টুডেন্টদের লেখাপড়ার কাজে তাদেরকে দেওয়া হয়। এটা শুধু সেই ক্ষেত্রেই হয় যাদের কোনো যে সকল লাশের কোনো আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় না বা দীর্ঘদিন ধরে মর্গে ফ্রিজে পড়ে রয়েছে, কিন্তু তার আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায়নি। এমন লাশগুলোর ক্ষেত্রেই শুধু এই ঘটনাটা ঘটে, তাছাড়া এমনিতে কিন্তু হয় না। তো আওলাদ মামা তিনি দেখেন তার কাছে একটি জিরাফ দাঁড়িয়ে রয়েছে। এটি মূলত জিরাফের মতো ছিল। তো আওলাদ মামা কিন্তু কখনো জিরাফ সামনাসামনি দেখেননি। তিনি বাচ্চাদের বইয়ে যে জিরাফের ছবি রয়েছে সেই ছবি দেখেছেন। প্রথমে আওলাদ মামা ভেবেছিলেন এটি মনে হয় হসপিটাল কর্তৃপক্ষ নিয়ে এসেছে চিড়িয়াখানা থেকে, কারণ সেটা আসলে একটা জিরাফ ছিল। জিরাফের মতো গায়ের রং, ঠিক এত বড় লম্বা গলা, মানে যে কেউ দেখলে সেটিকে জিরাফই মনে করবে। তো তিনি করেন কি, মরাগুলো পাশে রেখে একটি গাছের আড়ালে দাঁড়ান এবং সে জিরাফটাকে দেখতে থাকেন, কারণ আগে তো কখনো জিরাফ দেখেননি তিনি। সামনাসামনি জিরাফ দেখে তার ভালো লাগে এবং সে অপলক দৃষ্টিতে জিরাফের দিকে তাকিয়ে থাকে। জিরাফ ওই মর্গের মধ্যে জিরাফটি ওই ট্যাঙ্কের মধ্যে আর কি মাথা নামিয়ে কিছু খাচ্ছিল। ওনার পায়ের মধ্যে ছোট্ট একটি প্লাস্টিকের বোতল, যেই বোতলে পানি ছিল না, ওটার উপর তার পা পড়ে যায়। পা ফেলতেই ওই বোতলটা কসমস করে শব্দ করে ওঠে, আর তখনই ওই জিরাফের মতো প্রাণীটি সে মাথা তুলে পিছনে তাকায়, মানে মাথাটা ঘুরিয়ে তার দিকে তাকায়। তখন আওলাদ মামা দেখেন দেহটা জিরাফের মতো হলেও মাথাটা আসলে জিরাফের মতো নয়, এটা অনেকটা ড্রাগনের মতো এবং অত্যন্ত ভয়ঙ্কর তার চেহারা, এবং চোখ দুটো জল জল করছে। শুধু যদি এইটুকুই হতো তাও একটা কথা ছিল। আওলাদ মামা দেখে তার মুখটা কিন্তু অনেক বড়, মুখের মধ্যে একটি মানুষের মাথা, মাথা থেকে কোমর পর্যন্ত ঢুকে রয়েছে এবং কোমর থেকে নিচের অংশ পা দুটি বেরিয়ে আছে। তার মানে হচ্ছে ওই প্রাণীটি ট্যাঙ্কে থাকা কোনো একটি ডেড বডি খাওয়ার চেষ্টা করছিল। এই দৃশ্য দেখার সাথে সাথে আওলাদ মামা ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর তার মা এবং নানি তিনজনে মিলে ওখান থেকে আওলাদ মামাকে উদ্ধার করে এবং আওলাদ মামা পরবর্তীতে এই ঘটনাটি সবার সাথে খুলে বলেন। পিয়াস লিখেছেন তিনি যদি হসপিটালের মূল গেট দিয়ে ওনার মামার সাথে যদি পিছনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করত, তাহলে সেও ওই ভয়ঙ্কর প্রাণীটিকে দেখতে পেত। কিন্তু আমরা কেউ চাই না এ ধরনের প্রাণী আমাদের সামনে পড়ুক, আমরা সেটা দেখি। আসলে সেটি কি প্রাণী ছিল? আমার তো এতটুক নিশ্চিত সেটি কোনো প্রাণী ছিল না, সেটি কোনো ভয়ঙ্কর পিশাচ ছিল, বা জিরাফের আকৃতির ভয়ঙ্কর কোনো পিশাচ আসে কিনা সেটি আমার না জানা থাকলেও আজকের এই ঘটনা থেকে এতটুক তো বুঝতে পারলাম যে আসলে জিনরা ইচ্ছাধারী প্রাণী, তাদের প্রয়োজনে যে কোনো ধরনের রূপ নিয়ে তাদের সুবিধার্থে হয়তো এমন ঘটনা ঘটিয়েছিল। তো এই ঘটনাটা ছিল এই পর্যন্তই। এই ঘটনাটাও বেশ খুব অদ্ভুত, একটা লাশ কাটা ঘরের সামনে এই রকমের একটা জিরাফ দেখা।
আসলেই এরকম ঘটনা যদি আপনাদের কারোর সাথে ঘটতো, আপনারা কেমন লাগতো বলুন তো? আপনাদের সামনে যদি এরকম কোনো একটা প্রাণী চলে আসতো, আসলে ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো আমরা এখন আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। এখন যে ঘটনাটি শেয়ার করব, মানে দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন হচ্ছে অস্ট্রেলিয়া থেকে কুনাল দাস ভাই আমাদের। সে ওখানেই সেটেল এবং ওখানেই চাকরি করে, তো তার সাথেই ঘটে যাওয়া এই ঘটনাটি। তো চলে যাচ্ছে আমরা ঘটনায়। বলছেন কুনাল দাস। সালটা 2016, সোমবার। আমার অফিস থেকে শীতকালীন ছুটি পেয়েছিলাম, আর তাই আমরা ঠিক করি যে আমাদের অফিসের কয়েকজন মিলে ক্যাম্পেইনে যাব দূরে কোথাও। তাই ঠিক হয় একটা প্রত্যন্ত এলাকায় যাব, যেখানে জনবসতি কম। অস্ট্রেলিয়ার বেশিরভাগ শহরগুলোই সমুদ্রের ধারে হওয়ার কারণে ওখানে জনবসতি সাধারণত বেশি। পাহাড় ও জঙ্গল সাইডটা শহর থেকে বা বিভিন্ন এলাকা থেকে একটু ভেতরের দিকে হওয়ার কারণে ওখানে লোকজনের বসবাস একটু কমই। তো যাই হোক, চলে যাচ্ছি মূল ঘটনায়। আমরা ভেবেছিলাম সেবার ক্রিসমাসটা ক্যাম্পেইনেই কাটাবো। তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা 4জন বন্ধু একটি গাড়িতে করে বেরিয়ে পড়ি। আমরা সকাল 5টার দিকে রওনা হলাম, কিন্তু চারদিকে কুয়াশার কারণে গাড়ি ধীরে ধীরে চালাচ্ছিল। দুপুরবেলার দিকে প্রয়োজনীয় গতিতে গাড়ি চালিয়ে একটা পেট্রোল পাম্পের ওখানে প্রয়োজন মতো গাড়ির কাজ সেরে সামনে এগিয়ে যাই। কিছু সময় পরে একটি হোটেল থেকে দুপুরের খাবার শেষ করি আমরা। তারপর আমরা আবার রওনা দিলাম। সন্ধ্যা তখন হয় অবস্থা। আমরা ড্রাইভার চেঞ্জ করে নিলাম, কারণ লং রোড তো একজন দীর্ঘ সময় ধরে ড্রাইভ করলে কিছুটা ঝামেলা হয়, ক্লান্তি চলে আসে, ঘুম চলে আসে। এজন্য আমরা চেঞ্জ করে করে ড্রাইভ করছিলাম। তো এবার গাড়ি চালানোর পালা আসে আমার, তাই আমি শুরু করলাম ড্রাইভিং। ঘড়িতে তখন সময় 6:30। চারদিকে অন্ধকার। হাইওয়েতে ওই সময় খুবই অল্প সংখ্যক গাড়ি দেখা যাচ্ছিল। আমরা এবার লোকালয় ছেড়ে একটা ঘন জঙ্গলের রাস্তা দিয়ে ঢুকলাম। সেখানে আলোর উৎস শুধু গাড়ির হেডলাইট, সঙ্গে থাকা টর্চ। আমরা সেই পরিবেশটা সত্যি উপভোগ করছিলাম। আর তখনই কথায় কথায় আমার এক বন্ধু বলে উঠে, আচ্ছা ভাই, লুসিফারকে ডাকলে কেমন হয়? উত্তরে আমি বললাম, তুই কি পাগল হয়ে গেছিস? কি সব আবোল তাবোল বলছিস? তখন সে বলে ওঠে সে নাকি লুসিফারের প্রেমে পড়েছে। আমি এইসব কথায় কান্না দিয়ে ড্রাইভে মন দিচ্ছিলাম। হঠাৎ দেখলাম গাড়ির সামনে কালো জ্যাকেট পরা একটা লোক লিফটের জন্য ইশারা করছে। তাই আমি গাড়ি দাঁড় করালাম, আর লোকটা আমার জানালার পাশে এসে ঠক ঠক শব্দ করলো। আমি জানালার কাচ নিচে নামিয়ে দিলাম। জিজ্ঞাসা করলাম যে লোকটিকে কি সমস্যা। তো লোকটা বলল, এলাকার খুব কাছাকাছি নাকি তার বাড়ি, সে কাজের জন্য গিয়েছিল। শহরে ফেরার সময় কোনো গাড়ি পায়নি, তাই তাকে একটু লিফট দিয়ে উপকার করার জন্য, তাহলে সে খুব উপকৃত হতো। তো আমরা ভাবলাম একটা মানুষকে যদি উপকার করি তাহলে সমস্যা কি, আর তাছাড়া তাকে দেখে খুব বেশি সমস্যা সৃষ্টিকারী মনে হচ্ছিল না। তো আমরা তাকে লিফট দেই। আমি আবারও গাড়ি চালাতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? লোকটা একটু মুচকি হাসি দিয়ে বলল, মাই নেম ইজ লুসিফার। আমি নামটা শুনে একটু অবাক হয়ে গেলাম। কোনো ভয়ানক কিছু কিন্তু একদমই ভাবিনি। পেছন থেকে আমার বন্ধু বলে ওঠে, ওহ তাই সত্যি? তুমি কি লুসিফার? লুসিফার বলে, আমি সত্যিই লুসিফার। তখন আমার ওই বন্ধু বলে, তুমি কি ডেভিলদের রাজা? লুসিফার মুস্কি হেসে বলে, ডেভিলদের রাজা কি জানি না, কিন্তু আমি লুসিফার। সত্যি করে বলছি, আমার জীবনে এত সুন্দর ভয়েসের কণ্ঠের অধিকারী মানুষ আমি খুব কমই দেখেছি। লোকটার মুখ মাফলার দিয়ে অর্ধেক ঢাকা ছিল, তাই প্রথমে মুখ দেখতে পাইনি। আমার বন্ধু লুসিফারকে বলে, তুমিও কি লুসিফারের মতো দেখতে অনেক সুন্দর?
লোকটা তখন নিজের মুখ থেকে মাফলারটা নামিয়ে আমাদের সবার দিকে তাকায়, আর সে বলে, আমি লুসিফারের মতো সুন্দর কিনা তোমরাই দেখে নাও। প্রিয় লিসেনার্স, কি ভাবছেন? তার চেহারা দেখে সবাই ভয়ে আটকে ছিল? নিশ্চয়ই চেহারাটি অনেক ভয়ঙ্কর ছিল? না, একদমই না। সত্যিই লোকটা দেখতে অনেক সুন্দর ছিল। মধ্যবয়সী মানুষটি অসাধারণ চেহারার অধিকারী। তাকে দেখতে হলিউডের কোনো নায়কের মতো মনে হচ্ছিল। এবার লুসিফার আমাদের প্রশ্ন করে, তোমরা কোথায় যাচ্ছ? উত্তরে আমি বলি, আমরা সবাই এবার ছুটিটা ক্যাম্পেইনে কাটাবো। তাই ওই লোকটা বলল, সামনে আমার বাড়ি, আজ রাতটা আমার অতিথিয়তা গ্রহণ করো, কাল সকালে না হয় চলে যেও। তোমরা আমার কাছে আসো, ভালো লাগবে। আর আমাকে তো উপকার করলা, তাই এত রাত্রে তোমাদেরকে কিভাবে ছেড়ে দেই? যেহেতু ক্যাম্পাররা যেহেতু ক্যাম্পিং করবা তোমরা, তো আমরা না হয় আতিথেয়তা গ্রহণ করলাম, সমস্যা কি? সত্যি কথা বলতে আমার তো কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমার বন্ধুরা বলল, লুসিফার ঠিকই বলছে, আজ রাতটা আমরা ওনার বাড়িতেই কাটাই, কাল সকালে ক্যাম্পিংয়ের জন্য বেরিয়ে পড়ব। সবাই যেহেতু বলছে, তাই আমিও রাজি হয়ে গেলাম। আমি লুসিফারের দিকে তাকিয়ে দেখলাম তার মুখে ফুটে উঠেছে একটা চাপা উত্তেজনা। 30 মিনিটের মতো গাড়ি চালানোর পর লুসিফার আমাকে বলল, হাইওয়ের বাম দিকে একটা কাঁচা রাস্তা নেমে গেছে, গাড়িটা যেন ওই দিকে নিয়ে যাই। আমিও তার কথা মতো গাড়ি ওই কাঁচা রাস্তা দিয়ে চালানো শুরু করলাম। লুসিফার নিজে থেকেই বলল, আর মাত্র 10 মিনিটের মতো লাগতে পারে। মিনিট 10 এর পর আমরা দেখলাম একটা ছোট গ্রামের মতো। খুব বেশি হলে গোটা 25 থেকে 30টার মতো বাড়ি হবে ওখানে। লুসিফার আমাকে ইশারা দিয়ে রাস্তা দেখাচ্ছিল, আর আমি গাড়ি চালাচ্ছিলাম। কোন দিকে যেতে হবে আমি সেই দিকটা ফলো করছিলাম, যেটা আমাকে লুসিফার দেখাচ্ছিল। এবার দেখলাম এলাকার সব থেকে বড় বাড়িটার দিকে হাত দিয়ে বলল, ওইটা আমাদের বাড়ি, তুমি ওই বাড়িটার সামনে গাড়িটা পার্ক করো। লুসিফারের বাড়িতে ঢোকার সময় আমি চারদিকে লক্ষ্য করলাম। আমি দেখলাম ওই এলাকার বাচ্চা কাচ্চা থেকে বড় সবার পরনে কালো কাপড়, আর তারা সবাই আমাদের দিকে কেমন একটা ভাবে তাকিয়ে আছে। আমরা ওইসব কোনো রকম গুরুক্ষেপ করলাম না, ঢুকে গেলাম লুসিফারের বাড়িতে। সে তার বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিল। বাড়ির ভেতরটা অসম্ভব সুন্দর, কিছুটা প্রসাদের মতো। বাড়ির ভেতরে যেসব আসবাবপত্র রয়েছে সবগুলোই পুরনো আমলের। আমি ভেবেছিলাম এমন অনেক মানুষ আছে যারা বাড়িতে পুরনো আমলের আসবাবপত্র দিয়ে সাজিয়ে রাখে, কিন্তু আজব ব্যাপার, লুসিফারের বাড়ির লোকের গায়ের পোশাক ছিল কালো। আমাদের সবার সাথে তারা গল্প গুজব করে, একই সাথে আমরা রাত্রে খাওয়া দাওয়া করি। তারা খুবই মিশুক, খুবই স্বাভাবিকভাবে আমাদের সাথে আচরণ করে এবং আতিথেয়তা করে। আমাদের কল্পনায় ছিল কোথাও গেলে আমরা আলাদা আলাদা রুম নিয়ে থাকবো, বা আলাদাভাবে ক্যাম্পিং করব। থাকার জায়গাটা একসাথেই হবে না। কিন্তু ওখানে যাওয়ার পর আমরা পরামর্শ করি, যেহেতু নতুন, আমরা চিনি না, সেজন্য আমরা একসাথেই থাকবো। যদিও বা বাড়ির সদস্যরা আমাদেরকে বলছিল তারা পার্সোনাল ঘর দিবে, কিন্তু আমরা তাদেরকে বারণ করছিলাম। যাই হোক, আমরা যে যার মতো শুয়ে পড়লাম একই রুমে। আমার বরাবরের মতো স্বভাব হচ্ছে শুয়ে ফোন ঘাটাঘাটি করা। আমি ফোন খুলে খুবই অবাক হই, ফোনে কোনো নেটওয়ার্ক নেই। কিন্তু এমনটা কিন্তু অস্ট্রেলিয়াতে হওয়ার কথা না, যদিও বা তখনও না, সবাই ঘুমায়নি। আমার এক বন্ধু রবিন আমাদের সাথে থাকা বন্ধুকে বলে, কি গো, তোমার লুসিফার তো আমাদেরকে বেশ যত্ন করলো। তখন বন্ধুটি বলে ওঠে, আমি তো প্রথমেই বলেছিলাম লুসিফার খুব ভালো। এ কথা বলতেই ঘরের দক্ষিণ দিকে কাচের জানালায় আমরা সবাই একসাথে শুনতে পেলাম ঠক ঠক করে শব্দ। এরপর ঘরের মধ্যে থাকা আলমারিটার দরজা হঠাৎ করে ঢক ঢক করে কাঁপতে থাকে। বন্ধু রবিন বিছানা ছেড়ে উঠে আসতে আসতে আলমারির কাছে দরজা খুলে ফেললো। দেখলো আলমারির মধ্যে কিছুই নেই। আলমারির দরজাটা চেপে বন্ধ করে দিয়ে সে যখন খাটে বসেছে, তখনই দরজায় লাথি মারার শব্দ পাই আমরা। কিন্তু আজব ব্যাপার, যে দরজার ওপারে কেউ ছিল না। যাই হোক, আমরা সবাই খুবই ক্লান্ত ছিলাম।
অনেক ভোরবেলায় আবার বের বের হতে হবে, অনেকটা পথ আবার জার্নি করতে হবে। আমরা সবাই এসব উপেক্ষা করে কখন যে হঠাৎ ঘুমিয়ে পড়েছি আমরা নিজেরাও বলতে পারবো না। এরপর হঠাৎ করে আমার ঘুম ভাঙে একটা বিকট চিৎকারের শব্দে। আমি উঠে দেখি আমার এক বন্ধু বিছানায় বসে ঢকঢক করে কাঁপছে। তাকে কি হয়েছে আমি জিজ্ঞাসা করলাম। সে বলে ঘড়িতে 3টে বাজার সঙ্গে তার ঘুম ভেঙে যায়। আর হঠাৎ করে তার চোখে পড়ে যায় সেই আলমারির দিকে। আমার ওই বন্ধু দেখে আলমারির দরজাটি নিচ থেকেই খুলে গেল, আর তার মধ্য থেকে বেরিয়ে এলো ওই লুসিফার নামক লোকটা। সে লোকটা হেঁটে হেঁটে যখন তার দিকে আসছিল তখন তার রূপ বদলে যায় এক প্রকার রাক্ষসের মতো, যার মাথায় ছিল 2টি বড় শিং, আর চোখ দিয়ে ফুটন্ত লাভা গড়িয়ে পড়ছিল। আর তার উচ্চতা ছিল আমাদের সাধারণ মানুষের মতো না, প্রায় 8 ফুটের মতো। তাই সে দেখে চিৎকার করে ওঠে। তখন আমি বলি, তোমার মনের ভুল হয়েছে, শুয়ে পড়ে। যখনই আমি এ কথা বলছি তখনই হঠাৎ দৈত্যের মতো কণ্ঠে হাসির শব্দ আমার কানে ভেসে আসে। সেই শব্দে আমাদের সাথে থাকা অনেকেরই ঘুম ভেঙে যায়। আমরা সবাই দেখতে পাই আমাদের ঘরের যে আলমারিটা রয়েছে, ওই আলমারির উপরে একটা জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আর ওই দিক থেকে একটা ভয়ঙ্কর শব্দ আসছে। আমরা প্রচন্ড ভয় পাই। কোনো রকমে একে অপরকে ধরাধরি করে আমরা ঘরে বসে আছি, আর দেখতে পাই অসংখ্য কালো কালো অবয়ব আমাদেরকে ঘিরে ধরেছে। আর আমরা একটা পরিত্যক্ত এলাকায় দাঁড়িয়ে আছি, যেখানে আগে কোনো একটা সময় বসতি ছিল। কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু একদমই সব ঠিকঠাক দেখছিলাম, কিন্তু এখন দেখছি সেই ঠিকঠাক বাড়িগুলোই ভেঙে চুপুর পড়ে আছে। আর এই এলাকায় কোনো লাইট নেই, অথচ আমরা আসার সময় কিন্তু পর্যাপ্ত আলো দেখছিলাম। আমরা বুঝতে পারলাম আমরা একটা মায়াজালের মধ্যে ফেসে গেছি। গাড়িটি বাইরে দাঁড় করানো ছিল। আমরা দৌড়ে গাড়ির দিকে যাব, কিন্তু তা পারিনি। দেখলাম গাড়ির উপর কয়েকটা কালো অবয়ব উঠে দাঁড়িয়ে আছে, এবং বেশ কয়েকটি কালো অবয়ব গাড়ির আশেপাশে খুব ভালো করে আমাদের দিকে খেয়াল করছে। সাহস হলো না গাড়ির দিকে যাওয়ার। সবাই মিলে দিলাম দৌড়। দৌড়তে দৌড়তে দেখছিলাম আমাদের পেছনে পেছনে সে কালো অবয়বগুলোও পিশাচিক হাসি দিয়ে আমাদের সাথে দৌড়াচ্ছিল। শয়তানগুলো যেন আমাদের সাথে প্রতিযোগিতা করছে যে আমাদেরকে কে আগে ধরতে পারে। এবার একে একে আমরা দৌড়ে পাশের জঙ্গলের অজান্তেই ঢুকে পড়ি। বেশ কিছু দূর দৌড়ানোর পর আমরা আলাদা হয়ে যাই নিজের অজান্তেই। আমি যখন বুঝতে পারলাম যে আমি আমার অন্য সাথীদেরকে হারিয়ে ফেলেছি, তখন প্রচন্ড ভয় লাগতে শুরু করলো আমার, এবং সেটা লাগাটাই স্বাভাবিক। আমি সেদিন ভেবেছিলাম সেদিন আমার জীবনের প্রদীপ চিরতরেই নিভে যাবে। আমি অনেক দূর দৌড়ে এসে বুঝতে পারলাম যে কেউ আর আমাকে ফলো করছে না। এমন সময় আমি একটা মোটা গাছের পিছে লুকিয়ে হাঁপাচ্ছিলাম, কিন্তু এবার আমি ফিল করলাম আমার গায়ের উপর থেকে কিছু একটা পড়ছে। আর আমি উপরে তাকাতেই দেখতে পেলাম ওই শয়তান যে আমাদেরকে নিয়ে এসেছিল, লুসিফার, সে গাছ বেয়ে হেঁটে হেঁটে নিচের দিকে আসছে, আর তার মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে, আর যেটা সরাসরি আমার গায়ের উপর পড়ছে। আমি আর সহ্য করতে পারলাম না। আমি আমার ধর্মের যে মন্ত্রগুলো জানতাম, যতটুক জানতাম, আমি সেগুলো পড়া শুরু করি। দেখতে পাই ওই শয়তানটা এক লাফে অন্য একটি গাছে চলে গেল, আর ওই গাছের একটা শুকনো ছোট ডালে ভেঙে মুখে মারলো আমার মাথা। আর আমার মাথা ঘুরাতে থাকে, আর তখনই আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যাই। আর যখন চেতনা ফিরে তখন আমি নিজেকে একটি ছোট হসপিটালে দেখতে পাই, যেটা আশেপাশের কোনো এলাকারই হবে হয়তো। সেবার ক্রিসমাসে আর ক্যাম্পিং করা হয়নি। পরবর্তীতে আমার বন্ধুদের সাথে একে একে দেখা হয়। তাদের জিজ্ঞাসা করি কিভাবে তোরা পালিয়ে গিয়েছিলি। অদ্ভুত ব্যাপার হলো প্রত্যেকেই একই ঘটনা বলছে, যে ঘটনাটি আমার সাথে ঘটেছিল। প্রত্যেককেই
কেউ না কেউ হসপিটালের কাছে রেখে গিয়েছিল আর হসপিটালে ভর্তি করে রেখে গেছে, কিন্তু কে গিয়েছিল সেটা কেউ জানাতে পারে না। খুবই অদ্ভুত ব্যাপার। তবে একজন নার্স বলছিল পুলিশ পেট্রোলের সময় উদ্ধার করে হসপিটালে ভর্তি করে। যখন আমরা আশেপাশে মানুষের কাছে জানতে চাইলাম যে আমরা যে এলাকায় ছিলাম সেই এলাকার সম্বন্ধে, সবাই বলল ওখানে তো কোনো মানুষ থাকে না, ওই জায়গা নাকি অনেক ভয়ানক জায়গা। ওই জায়গাটায় দিনের বেলা মানুষজন যায় না, আর রাতের বেলা ফেরার সময় জঙ্গলের মধ্যে অনেক সময় কোনো অশরীরী মানুষের পিছু নেয়। তো এটিই ছিল ঘটনা। তো আমাদের কুণাল দাস ভাইয়ের ঘটনাটাও কিন্তু বহুত অদ্ভুত ছিল এবং ভয়ঙ্কর ছিল। যে কুণাল দাস ভাইয়ের এবং তার অফিসের কলিগ মিলা একটা প্ল্যানিং করছিল, কিসমিসে তারা ক্যাম্পিং করবে আর ওখানেই কাটাবে, আনন্দময় একটা ছুটি কাটাবে। কিন্তু তাদের সাথে ওই ওই ক্যাম্পিং এ যাওয়ার সময় যে ঘটনাটি ঘটে এটা আসলেই খুবই ভয়ঙ্কর ছিল। তো আজকের এপিসোডটা এই জায়গায় শেষ করছি। আশা করছি সবার ঘটনা দুটি অনেক ভালো লেগেছে। সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ঘটনা দুইটি। আজকের মতো এখানেই শেষ করছি।